হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। তারপরতে চলে এসেছি বেডরুমের যে বিছানার চাদরটা ছিল সেটাকে চেঞ্জ করে নেবার জন্য। কেন কি বেশ অনেক দিন হয়ে গিয়েছিল ওটাকে চেঞ্জ করা হয়নি, তাই নোংরা হয়ে গেছে। তাই আজকে ভাবলাম যে বৃষ্টি হওয়ার কথা আছে, তো বৃষ্টি হলে তো পরে আর ওয়াশ করার প্রবলেম হয়ে যাবে, শুকোনো যাবে না। তো তাই আজকে কেননা পরিষ্কার করে নিই চাদরটা। তো যেমন ভাবনা তেমন কাজ, আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে ফেলেছি। আর অন্যদিকে মেয়েকে বলেছিলাম পিলো কভারগুলো চেঞ্জ করে দিতে, তো আমার মেয়ে সেই কাজটাকে করে দিয়েছে, যার কারণে বেশ অনেকটাই আমার হেল্প হয়ে গেল। আজকাল আমি আমার মেয়েকে ছোটোখাটো কোনো কাজে একটুখানি হেল্প করার জন্য বলি, আর দেখছি ও খুব আগ্রহের সাথে আমাকে হেল্প করার জন্য আসে, এবং ওর পক্ষে যতটা সম্ভব হয় ও আমায় হেল্প করার চেষ্টা করে। যদিও আমি বুঝেই বলি, কেন কি কোনো ভারী কাজ ওকে করতে বলি না যেটা ওর পক্ষে সম্ভব নয়। তো এরকমভাবে দেখি টুকটাক ছোটোখাটো কাজ যদি ওকে দিয়ে করাই, ও খুশিও হয়, সাথে আমারও হেল্প হয়ে যায়। আজকে আবহাওয়াটা একেবারেই অন্য রকমের লাগছে। প্রচণ্ড তীব্র রোদের তেজ নেই, তবে বেশ ভালো একটা গরম রয়েছে। যদিও আজকে বিকালের দিকে বৃষ্টি হবার কথা আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, তো সেই কারণে বলতে পারো কিছুটা স্বস্তি পেয়েছি। তো যাই হোক, এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করার জন্য। তার আগে আমি স্নান করে ঠাকুর পূজাও কমপ্লিট করে নিয়েছি। তো যেহেতু আজকে বিছানার চাদর টাদরগুলো কেচেছিলাম, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আমি আর সেই সময় ভ্লগ করতে পারিনি। তো আপাতত আমি বেগুন ভেজে তুলে রাখলাম, আর তারপরতে ওই তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তো আজকে একটুখানি বেগুন ছিল আর একটা ঝিঙে ছিল, তো ওগুলো দিয়েই সাথে একটুখানি আলু দেব, তারপরতে একটা ঝোল বানাবো। তো যার জন্য দেখতে পাচ্ছ মাছগুলোও ভেজে তুলে নিয়েছি, আর এরপরতে ঝিঙেগুলোও একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। তো এরপরতে তুলে রাখবো, তারপরতে ঝোলের জন্য ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো তারপরতে একে একে আলুর টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো করে তেলের সাথে মিশিয়ে নেব। আর এখানে একটা টমেটো ইউজ করেছি মিডিয়াম সাইজের। তো এরপরতে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দিয়েছি। এরপরতে ভালো মতো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। তো আমি রান্না যখন করি একটুখানি ঢাকা দিয়েই রান্না করি, এতে করে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও অনেকটা কম ইউজ হয়। এরপরতে অ্যাড করে দেব রসুন বাটা। তবে রসুনটা আমার কাছে শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমার কাছে যে প্যাকেটের রসুন বাটা হয় সেগুলোই ছিল, সেখান থেকেই কিছুটা পরিমাণ অ্যাড করে দিয়েছি। যদিও আমি প্যাকেটের মশলা খুব একটা পছন্দ করি না, তবে আজকে উপায় ছিল না, রসুন ছাড়াতে গেলে বেশ অনেকটা সময় লেগে যেত, তো সেই কারণেই এটাই ইউজ করে নিলাম। আর তারপরতে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি রসুনটাকে। আর তারপরতে দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এরপরতে ভালো মতো করে মিশিয়ে নেব, আর তারপরতে অ্যাড করে দিয়েছি আদা বাটা আর জল। এরপরতে সেটাকেও ভালো মতো করে মিক্স করে একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে বা মশলাটা কষে গিয়ে তেল ছেড়ে আলাদা হয়ে আসছে। তো সেই পর্যায় পর্যন্ত ভালো মতো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম ধনেপাতার কুচি। তো অল্প করে ধনেপাতা কুচি দিয়েছি, আর তারপরতে ভালো মতো করে মিশিয়ে নিয়ে, আর এখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছি। এরপরতে মাছ আর ঝিঙে বেগুন এগুলো সব দিয়ে দেব একে একে। আর তারপরতে আবারও ভালো মতো করে সব কিছু ঝোলের সাথে মিশিয়ে নিয়ে, আর এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যদিও এখানে ঝিঙে বেগুন এগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুটাই একটুখানি সেদ্ধ হওয়ার অপেক্ষা। আর এদিকে ভাতটাও হয়ে এসেছে প্রায়, তো এটাকেও এবার নামিয়ে দেব। তো মোটামুটি রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তবে এখন ঢ্যাঁড়স ভাজাটা একটুখানি বাকি আছে। তো ঝোলটা নামানোর পরতে আমি ঢ্যাঁড়সটাকেও ভেজে নিয়েছি, কেন কি মেয়ে অনেক দিন ধরেই ঢ্যাঁড়স ভাজা খেতে চাইছিল।
আর এদিকে আমি ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি। আর আজকে মা বানিয়েছিল পাট শাক, তো যেটা আমার হাজব্যান্ড এবং মেয়ে খুবই পছন্দ করে। তো আমি জাস্ট ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোল বানিয়েছিলাম, আর বাড়িতে আমের চাটনি আগে বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো সেটা রয়ে গেছে। তো এগুলো দিয়েই মোটামুটি আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর দুপুরের পরতে খেটে একটুখানি শুয়েছিলাম, তারপরতে সন্ধ্যের দিক থেকে দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুৎ দিচ্ছে এত যে কি বলবো, প্রচণ্ড ভয় করছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো জল জমে গেছে। তারপরতে আমি রাত্রিরে রান্না করার জন্য যখন রান্নাঘরে গেলাম, তখন দেখছি রান্নাঘরের জানালা দিয়েও এরকম ফাঁকা দিয়ে জল আসছে, কেন কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এত জোরে হাওয়া বইছিল যে ঠিক যেন মনে হচ্ছিল ছোট কোনো শেয়ালের বাচ্চা ডাকছে, এরকম ধরনের পুরো আওয়াজ হচ্ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের যে বেডরুম আছে, সেখানে পুরো বারান্দা দিয়ে জল এসেছে। তো পুরো দেওয়াল দিয়ে জল পুরো গড়িয়ে পুরো রুম ভর্তি হয়ে যাচ্ছিল। আর এটা হলো আমার বেডরুমের জানালার অবস্থা, দেখতেই পাচ্ছ কীরকম জানালার হালকা ফাঁকা থাকার কারণে জলের ছিটা পুরো রুমের ভিতরে ঢুকে আসছিল। তো যার কারণে আমি কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না। তো পর্দা টর্দা পুরো ভিজে আসছিল, যার কারণে শেষমেশ আমি একটা গামছা দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করি, যাতে করে জলটা রুমের মধ্যে এসে না পড়ে। তো যাই হোক, এই পরিস্থিতিতে এখন নিজের একটা টেম্পোরারি সলিউশন তো বের করে নিয়েছি, কিন্তু তোমরা বললে হয়তো বিশ্বাস করবে নাকি জানি না, এই সময় শুধুমাত্র সেই সব মানুষদের কথাই মনে হচ্ছিল যাদের মাথার উপরে কোনো ছাদ নেই। তো প্রচণ্ড তাপে তাদের কি অবস্থা হয় এবং প্রচণ্ড ঠান্ডাতে, সেগুলো তো আমরা দেখেইছি। আর এই যে ভয়াবহ বৃষ্টি, বিদ্যুৎ, এইসবের মাঝে ওই ছাদহীন মানুষগুলোর কি অবস্থা, কি যে ভয়াবহতা, সেটাই ভাবলে বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠছে। জানি আমার হাতে করার মতো কোনো উপায়ই নেই। তো যদি হয়তো আমার সেরকম ক্ষমতা কিছু থাকতো, তাদের জন্য কিছু হলেও করার চেষ্টা করতাম, কিন্তু আমি এখন নিরুপায়। যদি কখনো ভগবান সেই সামর্থ্য দেয়, অবশ্যই চেষ্টা করব তাদের জন্য কিছু করার। আপাতত শুধু প্রে করছি।